দামি গাড়ি, 4 লাখ রুপির প্রস্তাব এসেছিল ক্রিকেটারদের কাছে। আমাকেও ম্যাচ ফিক্সিং করতে বলা হয়েছিল। প্রীতি শয়ের গল্প আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় যে শুধুমাত্র প্রতিভা দিয়ে শীর্ষে পৌঁছানো যায় না। কেনিয়ার ক্রিকেটে উত্থান অবশ্য হয়েছিল আরও আগে। প্রথম বিশ্বকাপে নেমে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে দেন অধিনায়ক মরিস অদুম্বের দল। ব্যস্ত জীবনের স্বস্তির নিঃশ্বাস খেলাধুলা, আর সেই খেলাধুলার গল্প বলেই খেলা ৭১। আমি শাহানা পারভিন নূপুর, থাকছে খেলা ৭১-এর নিয়মিত আয়োজন টাইমড আউটে। দেখুন বিস্তারিত। অপার প্রতিভার সাথে আসে প্রত্যাশার চাপ, আর সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে আসে সামর্থ্য নিয়ে প্রশ্ন। এমনই সব ভাবনা জেগে বসেছে পৃথ্বী শকে নিয়ে। বয়স এখনো ২৫ হয়নি, তবে এক যুগ আগে আসা সেই পৃথ্বী শ কোথায় যেন হারিয়ে গিয়েছেন। অপার প্রতিভার সাথে আসে বিশাল প্রত্যাশার চাপ। সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সামর্থ্য নিয়েও আসে প্রশ্ন। ঠিক এমনই ভাবনা এখন জেকে বসেছে পৃথ্বী শকে ঘিরে। বয়সটা এখনো ২৫ হয়নি, কিন্তু প্রায় এক যুগ আগে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলা পৃথ্বী কোথায় যেন হারিয়েই গেলেন। একটা সময় যাকে নেক্সট সচিন টেন্ডুলকার ভাবা হতো, আজ ভারতীয় ক্রিকেটে তার অস্তিত্বটুকু খুঁজে পাওয়া যায়। এই ছোট্ট জীবনের উত্থান পতনের গ্রাফটা যেন উত্তাল সাগরের ঢেউ থেকেও এলোমেলো। বহুদিন যাবৎ ভারতীয় জাতীয় দলের বিবেচনার বাইরে তিনি অবিকৃত থেকেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর 2025 নিলামেও। চলতি বছরেই রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলেছেন মোটে 2টি ম্যাচ। ফর্মের অভাবে পুরো টুর্নামেন্ট কাটিয়েছেন সাইড লাইনে বসেই। ফর্মের সাথে যুক্ত হয়েছে শৃঙ্খলাহীনতা আর ফিটনেস না থাকাটাও। এবার তো বাদ পড়লেন মুম্বাইয়ের লিস্ট এ ক্রিকেট টুর্নামেন্ট বিজয় হাজরা থেকেও। অথচ কি নিদারুণভাবেই ক্রিকেটীয় যাত্রাটা শুরু হয়েছিল তার। থানের সরুগলির মাত্র 3 বছরের এক বাচ্চা, কিন্তু মনে হবে যেন ব্যাট করছেন স্বয়ং ভারতের ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার। তখন পাড়ার ক্রিকেটে তার প্রতিভা নজরে আসে এক কোচের। বাবা পঙ্কজ শ নিজের ক্যারিয়ার ছেড়ে পুরোপুরি নেমে পড়লেন ছেলের স্বপ্ন পূরণে। 10 বছরেই যোগ দিলেন মুম্বাই MIG ক্রিকেট ক্লাবে। থানে শহর থেকে সেখানে প্র্যাকটিস করতে প্রতিদিন 70 কিলোমিটার পাড়ি দিতেন পৃথ্বী শ। 2013 সালে মাত্র 14 বছর বয়সে হ্যারিস শিল্ডে 330 বলে 546 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলে রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। সচিনের রেকর্ড ছুঁয়ে রঞ্জি আর দুলীপ ট্রফিতে অভিষেকে হাঁকান সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটেও ভাগ বসালেন সচিনের রেকর্ডে। 2018 সালে ভারতীয় টেস্ট দলে অভিষেক হয় তার। অভিষেক টেস্টেই সেঞ্চুরি, যে রেকর্ডটা এতদিন ছিল শুধুই সচিনের নামের পাশে। সে বছরই তার খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ভারত অনূর্ধ্ব 19 দলকে নেতৃত্ব দিয়ে অর্জন করেন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব। এরপরেই পেয়ে যান IPL দলও। রান, ট্রফি, খ্যাতি, যশ সবই যেন আশ্রে পড়ছিল তার পদস্থলে। কিন্তু হঠাৎই ছন্দপতন। শৃঙ্খলার অভাবে ধীরে ধীরে তার উজ্জ্বল ভবিষ্যতের দরজাটা বন্ধই হতে থাকে। 2019 সালে ডোপ টেস্টে ধরা পড়ে 8 মাসের জন্য নির্বাসিত হন। 2020 সালে আবারও বিতর্কিত হন তিনি। অস্ট্রেলিয়ার সিডনিতে এক প্র্যাকটিস ম্যাচের আগে অধিনায়ক আজিঙ্কা রাহানে বুঝতে পারেন ফিল্ডিং করতে অনীহা থেকে তিনি ইনজুরির নাটক করতেন। 2021 IPLও রিকি পন্টিংয়ের মতো বিশ্বগুরুর নির্দেশনা মানেননি তিনি। নেটে অতিরিক্ত সময় কসরত করতে বলেছিলেন পন্টিং তাকে, কিন্তু তা অগ্রাহ্য করেন তিনি। ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্টেরও তার প্রতি আশ্বাস উঠে যায় এখান থেকেই। তাই এখন থেকে খবরের তিনি শিরোনামে আসেন শুধুই শৃঙ্খলাহীনতা আর ফিটনেস জনিত কারণে। প্রতিভা জন্মগত হতে পারে, কিন্তু শৃঙ্খলা ও অধ্যবসায় ছাড়া সেই প্রতিভা স্থায়িত্ব হয় না। পৃথ্বী শয়ের গল্প আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় যে শুধুমাত্র প্রতিভা দিয়ে শীর্ষে পৌঁছানো যায় না, শীর্ষে টিকে থাকার জন্য প্রয়োজন মাটি কামড়ে টিকে থাকার ক্ষমতা। পৃথিবীর এই পথ চলা আমাদের মনে করিয়ে দেয় জীবন এক প্রবাহমান নদী, প্রতিবার তরি বেয়ে আগাতে হয় তাতে। কিন্তু সেই তরিকে বাঁচিয়ে রাখে একমাত্র শৃঙ্খলার হাল আর অধ্যবসায়ের বৈঠা। জীবনের নৌকার দক্ষ মাঝি হতে পারবেন কি তিনি, নাকি তার গল্পটা থেকে যাবে অপূর্ণ মহাকাব্য হিসাবে? প্রশ্নটা জমা রইল আপাতত সময়ের কাছেই। মাহফুজ আহমেদ, খেলা ৭১।
ইতিহাস বলে বিশ্বকাপের সর্বোচ্চ সুবিধা নিতে পেরেছিল কেনিয়া। সেটা 2003 সালের কথা। 50 ওভারের বিশ্বকাপে কেনিয়া ছিল সহ আয়োজক। ঘরের মাঠে সৌভাগ্য এবং বেশ কিছু কার্যকর পারফরমেন্সের জন্য তারা উঠেছিল সেমিফাইনালে। তবে ভাগ্যের দোষ এবং অভিজ্ঞতার অভাবে শেষ 4 ম্যাচ আর পেরে ওঠেনি। ইতিহাস বলে স্বাগতিক হিসেবে বিশ্বকাপের সর্বোচ্চ সুবিধাটা কেনিয়াই নিতে পেরেছিল। সেটা 2003 সালের কথা। 50 ওভারের বিশ্বকাপের সহ আয়োজক ছিল কেনিয়া। ঘরের মাঠের সৌভাগ্য আর কার্যকর কিছু পারফরমেন্সের সুবাদে দলটা চলে গিয়েছিল সেমিফাইনালে। শেষ 4 ম্যাচে স্রেফ ভাগ্যের দোষ আর অভিজ্ঞতার অভাবে পারেননি তারা। সেটা হতে পারত কেনিয়ার ক্রিকেটের টার্নিং পয়েন্ট, হয়নি, বরং কালক্রমে দেশটির ক্রিকেট চূড়ান্ত পতনের মুখ দেখেছে। কেনিয়ার ক্রিকেটে উত্থান অবশ্য হয়েছিল আরও আগে। 1996 বিশ্বকাপে তাদের সামনে মাত্র 93 রানে অল আউট হয়ে যায় প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম বিশ্বকাপে নেমে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে দেন অধিনায়ক মরিস অদুম্বের দল। তখন এই মরিস অদুম্বে, আসিফ করিম, মার্টিন সুজি কিংবা স্টিভ টিকোলোরা বেশ পরিচিতি পেয়েছিলেন। তখন নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিল কেনিয়া। নানা রকম ত্রিদেশীয় কিংবা চতুর্দেশীয় টুর্নামেন্টে তাদের দেখা গিয়েছিল। বাংলাদেশের পর তারাই ক্রিকেট বিশ্বের 11তম টেস্ট খেলুড়ে দেশ হতে যাচ্ছে, এমনটা ছিল ওপেন সিক্রেট। এরপর 2003 সালে আসে সেই অবিস্মরণীয় সাফল্য। সেটা টেস্ট স্ট্যাটাসের জন্য তো বটেই, যথেষ্ট হলো না কেনিয়ার ক্রিকেটে টিকে থাকার জন্য। কারণটা পরিষ্কার, অবকাঠামো আর জনপ্রিয়তার অভাব। ইংল্যান্ডের যে কোনো পাবলিক স্কুলের মাঠে যতগুলো নেট আছে, গোটা কেনিয়াতেও ততগুলো নেই। তার উপর দেশটির ক্রিকেট কেবল কয়েকটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সেই একই কথা আজকের দিনে এসেও সত্য। কেনিয়ার ক্রিকেটটা কখনোই সর্বসাধারণের জনপ্রিয়তা আদায় করে নিতে পারেনি। ঘরে ঘরে ক্রিকেট ছড়িয়ে পড়া তো বহু দূরের কথা। 2003 বিশ্বকাপে যেই দলটা জাদু দেখিয়েছিল তার ছিটে ফোটাও ছিল না 2007 ও 2011 বিশ্বকাপে। 8 ম্যাচের মধ্যে জিততে পেরেছিল মাত্র একটিতে। এর উপর 2011 সালের পর থেকে তাদের আর বিশ্বকাপেই দেখা যায়নি। মাঠের পারফরমেন্সের সাথে সাথে ক্রিকেটের রাজনীতি ও অর্থনীতিও করুণ আকার ধারণ করে। এর সবচেয়ে কুৎসিত রূপটা দেখা যায় 2014 সালে এসে। আইসিসি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে সুপার 6 রাউন্ডটা কেনিয়া শেষ করে সবার শেষ দল হিসেবে। আইসিসি কেড়ে নেয় ওয়ানডে স্ট্যাটাস। অপমানের চূড়ান্ত হয় যখন দলটা আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়নশিপে পঞ্চম হয়ে নেমে যায় আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগের 2 নম্বর ডিভিশনে। ব্যর্থতার শেষ এখানেও নয়। দ্বিতীয় ডিভিশনে গিয়ে নিজেদের 6টা ম্যাচের সবগুলোতে হেরে দলটা নেমে যায় 3 নম্বর ডিভিশনে। অধিনায়ক রাকিব প্যাটেল ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ান সাবেক ক্রিকেটার থেকে কোচ বনে যাওয়া থমাস ওদয় ও বোর্ড সভাপতি জ্যাকি জান মোহাম্মদ। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ওদয় হলেন কেনিয়ার স্বর্ণ যুগের তারকাদের একজন। 2003 সালের সেমিফাইনাল খেলা দলেরও একজন ছিলেন। 2003 সালের বিশ্বকাপ খেলা অধিনায়ক আসিফ করিম আক্ষেপ করে বলেছিলেন কেনিয়ার ক্রিকেটটাই মরে গেছে। মরিস অদুম্বে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন কেনিয়ার ক্রিকেটটা মরে গেছে, শেষকৃত্য শেষ, অপেক্ষা কেবল দাফনের। তবে কি দাফনেই সমাপ্তি হবে কেনিয়ার ক্রিকেটের, নাকি এর আগেই ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বের হতে পারবে দলটি? রবিউল ইসলাম রনি, খেলা 71। লাহোর বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন রমিজ রাজা। তার পাশে এসে দাঁড়ালেন এক কিশোর। রমিজ তখন মোটামুটি শীর্ষস্থানীয় এক ক্রিকেটার। অন্য সব কিশোররা এই বয়সে রমিজের কাছে অটোগ্রাফ চেয়ে থাকে, কিন্তু এই কিশোর তার কাছে অটোগ্রাফ চাচ্ছে না। রমিজের অস্বস্তি যেন বেড়েই চলছে। আসল মতলবটা কি, দেখুন বিস্তারিত। লাহোর বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন রমিজ রাজা। এক কিশোর এসে দাঁড়ালেন তার পাশে। রমিজ তখন মোটামুটি শীর্ষস্থানীয় ক্রিকেটার। রমিজকে সাধারণ হাই হ্যালো করলো সেই কিশোর। রমিজের অস্বস্তি বাড়ল। এই বয়সী তরুণরা তো সাধারণত অটোগ্রাফ চায়, কিন্তু এই পিচ্চি তা চাচ্ছে না। মতলবটা কি? আসলে ঘটনা হলো, সেই খুদে পেসারকে ডেকে পাঠিয়েছিলেন স্বয়ং ইমরান খান দলের সাথে ভারত সফরে যাওয়ার জন্য। রমিজ জানতেন না এত অল্প বয়সী কেউ তাদের সতীর্থ হতে চলেছেন। সেই পিচ্চি ডানহাতি পেসার হলেন আকিব জাভেদ। 12 বছর বয়সী কোনো শিশুকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে দেখেছেন? প্রশ্নটা শুনলে নিশ্চয়ই জবাব আসবে, এ তো অসম্ভব। তবে সেই 1984 সালে এই অসম্ভবকেই সম্ভব করেছিলেন আকিব জাভেদ। তিনি লাহোরের হয়ে শুধু খেলেননি, বোলিংয়ের উদ্বোধনও করে দ্বিতীয় ইনিংসে দলের হয়ে 3 উইকেট নেন।
বছর চারেক বাদে তিনি ১৬ বছর ১৮৯ দিন বয়সে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামেন। ক্রিকেটের ইতিহাসে তিনি তৃতীয় সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার। এর ২ মাস আগেই তার ওয়ানডে অভিষেকও হয়ে যায়। একজন প্রতিভাবান পেসারের যা যা গুণ থাকতে পারে তার সবই ছিল আকিব জাভেদের মধ্যে। তিনি বলকে দুই দিকে সুইং করাতে পারতেন, আর রিভার্স সুইং তো পাকিস্তানিদের মজ্জাগত। তবে সমসাময়িকদের চেয়ে রিভার্স সুইংটা তিনি বেশ ভালোই করতেন। ক্যারিয়ারের সব থেকে ভালো সময় তিনি কাটান ৯০ দশকের গোড়ার দিকে। ১৯৯১ সালের ২৫ অক্টোবর আকিব মাত্র ১৯ বছর বয়সে শারজাতে খেলতে নেমেছিলেন ভারতের বিপক্ষে। সেখানে তিনি মাত্র ৩৭ রান দিয়ে নেন ৭ উইকেট, এর মধ্যে ছিল হ্যাট্রিকও। পরপর ৩ বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তিনি সাজঘরে পাঠান রবি শাস্ত্রী, মোহাম্মদ আজহারউদ্দিন ও স্বয়ং শচীন টেন্ডুলকারকে। ২০০০ সাল অবধি এটা ওয়ানডের সেরা বোলিং ফিগার ছিল। পরে রেকর্ডটা ভাঙেন মুত্তিয়া মুরালীধরন। বরাবরই ভারতের বিপক্ষে সফল ছিলেন আকিব জাভেদ। ওয়ানডেতে তিনি ৬ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন, এর মধ্যে ৪টাই এসেছে ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে তিনি ২৪.৬৪ গড়ে নেন ৫৪ উইকেট। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের আন্ডাররেটেড হিরো ছিলেন আকিব। তিনি সেবার ইমরান খানের নেতৃত্বে ডাউন আন্ডারে ১১ উইকেট পান ২৯.৮১ গড়ে। ইকোনমি ছিল অতি মানবীয় ৩.৮৬। ফাইনালে তিনি অ্যালেক স্টুয়ার্ট আর ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা নীল ফেয়ারব্রেদারকে ফেরান। ১০ ওভারে হজম করেন মাত্র ২৭ রান। অথচ সেই বিশ্বকাপের আগে ওয়াকার ইউনুস ইনজুরিতে না পড়লে হয়তো সেবার দলেই থাকা হতো না আকিবের। দলে থাকলেও একাদশে যে জায়গা হতো না সেটা নিশ্চিতই। আসলে এটা আকিবের ক্যারিয়ারের সবথেকে বড় হাইলাইটস। তিনি ভুল সময়ে জন্মেছেন। একই দলে ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনুস থাকলে অন্য কোনো পেসারকে সুযোগ দেওয়ার জায়গা কোথায়? বারবার প্রত্যাখ্যাত হয়ে মধ্য ৯০-এ ধারাবাহিকতা হারাতে শুরু করেন আকিব। শেষ আন্তর্জাতিক ম্যাচ যখন খেলতে নামেন বয়স তখন মাত্র ২৬। মাত্র ২২ টেস্ট আর ১৬৩ ওয়ানডেতেই থামে তার ক্যারিয়ার। শোয়েব আখতার, আজহার মেহমুদরা চলে আসায় আকিব আর কখনোই ফিরতে পারেননি। তার মতো আক্ষেপ পাকিস্তান ক্রিকেটে খুব কমই আছে। পাকিস্তান দলে আকিব জাভেদ সেই সব অন্ধকার সময় খেলেছেন যখন ফিক্সিংয়ের প্রকোপ তীব্র ছিল। ওই সময় প্রায় পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠত, কিন্তু আকিব জাভেদ কখনোই নিজের উপরে ফিক্সিংয়ের ছায়া পড়তে দেননি। তিনি একবার দাবি করেছিলেন ফিক্সিংয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে ক্যারিয়ার সংক্ষিপ্ত হয় তার। বলেছিলেন, দামি গাড়ি ৪ লাখ রুপির প্রস্তাব এসেছিল ক্রিকেটারদের কাছে, আমাকেও ম্যাচ ফিক্সিং করতে বলা হয়েছিল। বলেছিল ফিক্সিংয়ে না জড়ালে ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আমি ফিক্সিংয়ের কথা জানার পর এর বিপক্ষে অবস্থান নেই। প্রস্তাব ফিরিয়ে দেয় আমার ক্যারিয়ার হয়তো ছোট হয়ে গেছে, কিন্তু সে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি নিজের মূল্যবোধে ভরসা রাখছি। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।